রাত ঠিক ৮:৫৫ আর আপনার সামনে রয়েছে আমি পিউ। সত্যি বলতে যা বলবো সত্যি বলবো। আর আজ শুরুতেই বলবো গুরু দক্ষিণার কথা। গুরু দক্ষিণা ব্যাপারটা কি? কে গুরু? কোন দক্ষিণা চান? এই জন্যেই তো অনুষ্ঠানের শুরুতেই এই প্রসঙ্গের অবতারণা। গুরুর নাম পরে বলছি, আগে বলি গুরু দক্ষিণা হিসেবে কি চেয়েছেন। দারুণ ইন্টারেস্টিং। এই গুরু দক্ষিণা হিসেবে চেয়েছেন POK। ঠিক শুনছেন, POK মানে পাক অকুপায়েড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর। এক গুরু দক্ষিণা হিসেবে পাক অধিকৃত কাশ্মীর চাইছেন, সেই জন্যই তো এটা খবর। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে POK বিতর্কটা আরো একবার লাফ দিয়ে সামনে এলো। গুরুকে কার থেকে চেয়েছেন? গুরু মানে শিষ্যটিকে। খুলে বলি এবার। আসলে মধ্যপ্রদেশের চিত্রকূটে জগৎগুরু স্বামী রাম ভদ্রাচার্যের আশ্রমে যান সস্ত্রীক আমাদের দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার থেকে গুরু দীক্ষা গ্রহণ করেন সেনাপ্রধান ও তার স্ত্রী। এরপরই আশীর্বাদ দেওয়ার পাশাপাশি সেনাপ্রধানের থেকে গুরু দক্ষিণা চান জগৎগুরু। ভারতের সেনাপ্রধানের থেকে গুরু দক্ষিণা হিসেবে ধর্মগুরু কি চেয়েছেন? ওই যে বললাম, मैंने उनसे POK की दक्षिणा मांगी कि पाक अधिकृत कश्मीर हमें मिलना चाहिए। उन्होंने कहा निश्चित मिलेगी आपको दक्षिणा। मैंने उनसे POK की दक्षिणा मांगी कि पाक अधिकृत कश्मीर हमें मिलना चाहिए। उन्होंने कहा निश्चित मिलेगी आपको दक्षिणा। সেনাপ্রধানের থেকে গুরু দক্ষিণায় POK চেয়েছেন রাম ভদ্রাচার্য। পাকিস্তানের কবজা থেকে অধিকৃত কাশ্মীর ফেরত চেয়েছেন। ভারত পাক সাম্প্রতিক সংঘাতের আবহে গুরু দক্ষিণায় POK প্রসঙ্গ নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ। গুরু চাইছেন POK, ধর্মগুরু কার কাছে? শীর্ষ সেনা প্রধানের কাছে। ভাবুন, সন্ত্রাসবাদীদের মদতদাতা পাক সেনার কবজা থেকে পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর পুনরুদ্ধারের সময় যেমন এসেছে, তেমনি জঙ্গি চাষি বেহায়া পাকিস্তানের দাঁত নখ যতটুকু অবশিষ্ট আছে সেটাও উপড়ে ফেলার সময় হয়েছে। কেন জানেন? সন্ত্রাসবাদে মদত দিয়েও নির্লজ্জ ইসলামাবাদ কি যেন বলে, তারা নাকি কিছুই করে না, কিছুই জানে না। পাকিস্তানের কোথায় জঙ্গিরা লুকিয়ে ইসলামাবাদের নির্লজ্জই মিথ্যে এবার বেআব্রু হয়ে গেল। পাকিস্তানে খুলেআম ঘুরে বেড়াচ্ছে পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড লস্করে তৈবার কুখ্যাত জঙ্গি সাইফুল্লাহ কাসুরি। লাহোরে প্রকাশ্য সভায় ভাষণ দিচ্ছে পেহেলগাঁওয়ের ওয়েস্টার্ন ভ্যালিতে সন্ত্রাসবাদী হামলার চক্রান্তকারী। और हिंदुस्तान ने जनाब उसका मास्टर माइंड मुझे बना दिया है। मैं अपने हल्के में बीमारों के लिए सेहत की दुआएं करता हुआ, लोगों की खुशी और गमी में शरीक होता हुआ। রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন লস্করে তৈবার রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ জনসভার আয়োজন করেছিল। কি দিন দেখছি বলুন, একটা জঙ্গি সংগঠন গোটা বিশ্ব যাকে চেনে সেই জঙ্গি সংগঠন লস্করে তৈবার রাজনৈতিক শাখা। ভাবা যায়? যায় না বলি তো দেশটার নাম পাকিস্তান। জঙ্গি গোষ্ঠীর রাজনৈতিক শাখা এখানেই সম্ভব। পাকিস্তানে প্রকাশ্য সমাবেশ করছে সেই সংগঠন, রক্তদান শিবির করছে, প্রদর্শনীর আয়োজন করছে। জঙ্গি সংগঠনের রাজনৈতিক শাখা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেখানেই উপস্থিত পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা। मोदी हम तुझे वाज़े पैगाम देते हैं, हमारे तो बच्चे तेरे मिसाइलों से नहीं डरे, हम तेरी गोली से कान डरेंगे। और ये पैगाम सुन, ये वाज़े पैगाम है, हमें खौफज़दा न तेरे बड़े कर सके न तू कर सकेगा। একটা জঙ্গি সংগঠন
গোটা বিশ্ব ছিছি করে এরকম জঙ্গি সংগঠন তাদের রাজনৈতিক মুখ সামনে এলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার সাহস করছে। হ্যাঁ, এই হাসমি সে নরেন্দ্র মোদীর নাম করে তাকে হুমকি দিচ্ছে, বলছে দেখে নেওয়ার কথা। মোদী অপারেশন সিঁদুরের মাধ্যমে যা যা ড্যামেজ ওদের করতে পেরেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে, তার বদলা নেবে হাসমি, এবং সেটা প্রকাশ্যে রাজনৈতিক সভা করে ঘোষণা করছে। স্পর্ধা কত বড়! একটা দেশের গোটা মেশিনারি যদি এদের সঙ্গে না থাকে, এ সম্ভব কখনো? जब से वो अस्तित्व में आए हैं तब से ही उसने सिर्फ आतंक को पाला है। পরমাণু অস্ত্র পরীক্ষার বর্ষপূর্তিতে পাকিস্তানে ইয়ুম-ই-তাকবীর পালিত হয়। সেই উপলক্ষে প্রকাশ্যে জঙ্গি সংগঠনের সভা, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেই যাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক নেতারা। ঢাকা যাচ্ছে কি? ইসলামাবাদের সন্ত্রাসবাদের নির্লজ্জ মদত গোটা বিশ্ব দেখছে। এ তো প্রথম নয়। পাকিস্তান জন্মলগ্ন থেকে সন্ত্রাসবাদীদের পরম স্নেহে পুষছে, লালন করছে। উরি, পাঠানকোট, পুলওয়ামা, সর্বত্র। পেহেলগাঁও হামলার আগেও তো ভারতের মাটিকে রক্তাক্ত করার চক্রান্ত বারবার করেছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী যে কথা বলছেন তার জলজ্জান্ত প্রমাণ এই ছবি। দেখছেন নির্লজ্জ পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে কুখ্যাত জঙ্গিদের ছবি। এই ছবিতে 6 লাভ পাকিস্তান। একটু আগে লস্করে তৈবার রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ যে কর্মসূচির কথা বলছিলাম, এটা সেই কর্মসূচির প্রচারের ছবি। এই ছবির পর কেউ বলতে পারে পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য নয়? উরি, পাঠানকোট, পুলওয়ামার মতোই পেহেলগাঁওতে হামলার পাকিস্তান সেনা এবং জঙ্গিদের মিলিত ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল গোটা দুনিয়ার কাছে। ভারতের সাংসদদের দল বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে পাকিস্তানের সন্ত্রাসবাদের যে মুখোশ খুলে দিচ্ছে, এই ছবি তার অকাট্য প্রমাণ। পাকিস্তান কি বীর পরাক্রমী ভারতীয় সেনার প্রত্যাঘাত ভুলে গেছে? নির্লজ্জতা এমন পর্যায়ে গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন ভারতের অপারেশন সিঁদুর এখনো চলছে। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। পাকিস্তান তাদের আদরে বেড়ে ওঠা জঙ্গিরা কান খুলে শুনে রাখুক, এখনো অপারেশন সিঁদুর শেষ হয়নি, মানে সিঁদুর দান শেষ হয়নি। তবে সেনাবাহিনীর অপারেশন সিঁদুর যেমন চলছে তেমনই চলছে সিঁদুর নিয়ে রাজনীতি। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই যা শুরু হয়ে গিয়েছিল। মোদির আলিপুরদুয়ারের সভার পর আরো একবার সিঁদুরে মিশল রাজনীতির রং। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাত। পাকিস্তানে জঙ্গি তৈরির কারখানাগুলি গুঁড়িয়ে দিয়েছে অপারেশন সিঁদুর। সেনাবাহিনীর সফল অভিযানের পরেই দেশ জুড়ে জাতীয়তাবাদী হাওয়া বইছে। অনেকেই বলছেন এখন অপারেশন সিঁদুর মানেই দেশপ্রেম। এই আবহে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযানের পর এটাই মোদীর প্রথম বাংলা সফর। এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডেও সিঁদুরের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সঙ্গে জুড়ে দেন বাংলার সিঁদুর খেলাকেও। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। এদিন মোদীর ভাষণের আগেই মঞ্চে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দাবি করেন অপারেশন সিঁদুরের মতোই এ রাজ্যে শুরু হবে অপারেশন পশ্চিমবঙ্গ। তবে ভাষণের শুরুতে সুকান্তর গলায় সেনাবাহিনীরও আগে প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি অনেকেরই নজর এড়ায়নি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ।
প্রধানমন্ত্রীর সভা শেষ হতে না হতেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মহিলাদের সিঁদুরে রাজনীতির রং লাগাচ্ছেন নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মহিলাদের অসম্মান করারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। Every women they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. First? Sorry to say, I should not go into all this matter, but you compel us. উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। এদিন আলিপুরদুয়ারের সভা শুরুর আগেই সিঁদুর রাজনীতি নিয়ে সরব হয় কংগ্রেস। দিল্লিতে সাংবাদিক বৈঠকে একাধিক পোস্টার, ব্যানার, হোর্ডিং দেখিয়ে কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক দাবি করে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আত্মপ্রচারে নেমেছেন দেশের প্রধানমন্ত্রী। देखिए, ट्रेन की टिकट पर ऑपरेशन सिंदूर के साथ मोदी जी की फोटो, तमाम बड़े बड़े होर्डिंग में, पोस्टर में, बैनर पे, हर पेट्रोल पंप पे, देश के हर प्रांत, हर जिले, हर नुक्कड़, हर गली, हर मोहल्ले में ऐसे बड़े बड़े होर्डिंग लगाकर ऑपरेशन सिंदूर के साथ अपनी फोटो चिपकाने से शायद मोदी जी का मन नहीं भरा। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন, আগামী বছরের মাঝামাঝি অসম এবং বাংলায় ভোট। ওয়াকিবহাল মহলের মতে রাজ্যে রাজ্যে ভোট যুদ্ধ যত এগিয়ে আসছে ততই সিঁদুরে মিশছে রাজনীতির রং। বিরোধীরা খুলেআম এখন বলছে কোনো দ্বিধা না রেখে যে অপারেশন সিঁদুর নিয়ে স্রেফ রাজনীতি করতে চাইছেন নরেন্দ্র মোদী। আচ্ছা, সত্যি কি রাজনীতি টার্গেট? বঙ্গ সফরের আগেই নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবারই এক্স পোস্টে তিনি লিখেছিলেন, তৃণমূলের দুর্নীতিতে বাংলার মানুষ ক্লান্ত। অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলায় সফর। বাংলা সভার আগেই বাংলার শাসক দলকে আক্রমণ, দুর্নীতি নিয়ে নিশানা। পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযানের পর বেশ কয়েকটি রাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী। গিয়েছেন পাঞ্জাবে, গিয়েছেন গুজরাটে। সেনার মাঝে দাঁড়িয়ে তাদের কুর্নিশ জানিয়েছেন। কোথাওই তাকে রাজ্য সরকারকে আক্রমণ করতে দেখা যায়নি। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম। কেন? ভোট আসছে বলে। আলিপুরদুয়ারের সভা থেকেই কার্যত মিশন পশ্চিমবঙ্গ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। 24 ঘন্টা আগেই শুরু হয়ে গিয়েছিল তাল ঠোকাঠুকি। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের কাছে প্রশংসিত, কিন্তু তারা তৃণমূল আমলে দুর্নীতি এবং প্রশাসনিক দুর্বলতা দেখে ক্লান্ত। জবাব দিতে বেশি সময় নেয়নি জোড়াফুল শিবির। মোদীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করে তৃণমূল। সেখানে লেখা, পরিযায়ী পাখিরা বাংলার যখন মরশুমি সফর শুরু করছে, কেন একটা সহজ প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না? কেন্দ্রীয় সরকার এখনো কেন রাজ্যের 1,70,000 কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে? বুধে সোশ্যাল তরজা, বৃহস্পতিবার গড়ালো বাগযুদ্ধে। আলিপুরদুয়ারের সভায় অপারেশন সিঁদুরকে ব্যাকসিটে ঠেলে দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের মঞ্চ থেকেই বেঁধে দিলেন 26-এর সুর। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार, बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদারও। অপারেশন সিঁদুরের রেশ ধরে এবার অপারেশন পশ্চিমবঙ্গের কথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতির গলায়। যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্য
কর্মকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বুধের মতো এদিনও জবাব দিতে সময় নষ্ট করেনি জোড়াফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অপারেশন পশ্চিমবঙ্গের কথা বলে আদপে বাংলার মাটিকেই অপমান করলেন বিজেপি নেতারা। बंगाल में आके ऑपरेशन सिंदूर किया, ऐसा ऑपरेशन बंगाल करेगा, इसका मतलब टेररिस्ट का साथ और बंगाल का मिट्टी को मिला दिया, बंगाल का मिट्टी का इज्जत को मिला दिया, बंगाल का माँ बहन का सम्मान को मिला दिया। क्या सोचता है उन्होंने कि जो भी मर्जी वो कर सकता है। পাঞ্জাব, রাজস্থান থেকে নিজের রাজ্য গুজরাট, অপারেশন সিঁদুরের পর বেশ কয়েকটি রাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু কোথাওই সরাসরি রাজনীতির কথা বলেননি, নিশানা করেননি বিরোধী দলের হাতে থাকা রাজ্য প্রশাসনকে। তাহলে বাংলা ব্যতিক্রম কেন? উত্তর লুকিয়ে ভোটের ক্যালেন্ডারে। অদূর ভবিষ্যতে পাঞ্জাব, গুজরাট বা রাজস্থানে ভোট নেই, তাই সেখানে রাজনীতিরও বালাই নেই। কিন্তু ভোটমুখী বাংলায় রাজনীতি ছাড়া গতি নেই। ভোটের অঙ্কেই তাই মোদির ভাষণে ব্যতিক্রম বাংলা। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করলেন আলিপুরদুয়ারে। কিন্তু কি আশ্চর্য, মোদির মুখে সিঁদুর সাফল্যের কথা এলো 22 মিনিট পরে, ভাষণের প্রায় শেষ দিকে। তার আগে শুধু তুলোধনা করে গেলেন এই রাজ্যের সরকার আর রাজ্যের শাসক দলকে। তিনি রাজ্যে আসবেন আর মমতা সরকারকে তোপ দাগবেন না, এটা হতে পারে না, হয়নি। বরং এবার বঙ্গ সফরে এসে নতুন সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। এই একবার নয়, ঘুরে ফিরে অন্তত 7 বার এই শব্দবন্ধ ব্যবহার করলেন প্রধানমন্ত্রী। সে রাজ্যবাসীর উপর অত্যাচার বোঝাতেই হোক বা শিক্ষক দুর্নীতি। आखिर टीएमसी सरकार आप लोगों को लेकर इतनी निर्मम क्यों है? साथियों, यहां की निर्मम सरकार के जितने उदाहरण दो वो कम है। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এইভাবে কোনো সরকার চলতে পারে না। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? রাজ্যবাসীর উপর অত্যাচারে মমতা সরকারের কিছু এসে যায় না। নির্মমতা বোঝাতে এই ভাষাতেই তোপ দাগেন মোদী। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। 26-এর লক্ষ্যে এদিনই মমতা সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপিকে নির্বাচনী সুর বেঁধে দেন প্রধানমন্ত্রী। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार, बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। মোদির একের পর এক বাউন্সার, বাংলার সরকারকে নির্মম বলে তো পাল্টা কি বললেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ আর মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার। নিম্নচাপের জেরে বাংলার তাপমাত্রা কতটা কমবে তার সময় বলবে, কিন্তু প্রধানমন্ত্রীর সফর থেকেই যে বঙ্গ রাজনীতির তাপমাত্রা চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রীর ভাষণেই স্পষ্ট, মমতার বিরোধিতাই তার সফরের অন্যতম লক্ষ্য। আর সেই বিরোধিতা বঙ্গ বিজেপি কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, শাসক তার কাউন্টার কিভাবে করে, এখন সেটাই চর্চার বিষয়। দেখুন, 25-26-এর বিউগল বাজিয়েছেন স্বয়ং মোদি। আজকের পর
দ্বিধাহীনভাবে কথা দাবি করা যায়, বিজেপি 26-এর ভোটের প্রচার শুরু হয়ে গেল বাংলায় এবং শুরু করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রায় আধ ঘন্টা বক্তব্য রেখেছেন, আর সেই আধ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, রাজ্য সরকারকে নিশানায় রাখা প্রায় 20 মিনিট। সিঁদুর এসেছে তার কথায় অনেক পরে, প্রায় 22 মিনিটের পরে। সিঁদুর থেকেছে খুব বেশি হলে মিনিট 8। বাকি পুরো সময়টা তিনি ব্যয় করেছেন এ রাজ্যের শাসক শিবির এবং সরকারকে বিঁধতে। আর সত্যি কথা বলছি, মোদী এর আগেও এ রাজ্যে এসেছেন বিভিন্ন ভোটের সময়, 21-এ 24-এ তিনি গলার সুর চড়িয়েছেন, কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে এতটা কড়া সচরাচর নরেন্দ্র মোদীকে হতে দেখিনি। এক কথায় প্রধানমন্ত্রীর বঙ্গে ঝটিকা সফরের নির্যাস এটাই, প্রধানমন্ত্রী বাংলায় এসেছিলেন তৃণমূলের বিরুদ্ধে চুর চড়াতে, 26-এর ভোটের প্রচারের শুভ মহরত করতে, অপারেশন সিঁদুরের প্রচার করতে নয়। বাংলায় পা রাখার আগেই তো এক্স হ্যান্ডেলে তিনি তা বুঝিয়ে দিয়েছিলেন, সুরটা তখনই বেঁধে দিয়েছিলেন। আলিপুরদুয়ারে তৃণমূলের আমলে বাংলার 5 সংকট চিহ্নিত করে তোপ দাগলেন মোদী। 1, অস্ত্রহিংসা অরাজকতা, 2, নারী নির্যাতন, 3, বেকারত্ব, 4, দুর্নীতি, 5, তৃণমূলের বিরুদ্ধে স্বার্থের রাজনীতির অভিযোগ। প্রধানমন্ত্রী নিশানার পাল্টা তৃণমূলও 5টা বান ছুড়েছে, মানে পঞ্চতীর এক্স স্যান্ডেলেই ছুড়েছে। ইস্যু ধরে ধরে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ তুলে ধরে অভিযোগ খণ্ডন করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, নিশানা পাল্টা নিশানা। গোটা পর্বে স্পষ্ট হিংসা, নারী নির্যাতন, দুর্নীতির মতো অভিযোগ, যা 21 কিংবা 24-এর ভোটে বঙ্গ বিজেপিকে ডিভিডেন্ড দেয়নি। ঠিক সেই হাতিয়ারগুলোই 26-এর ভোটেও ব্যবহার করতে শুরু করলো বিজেপি। আর তার সঙ্গে জুড়েছে ভারতীয় সেনার বীরত্ব। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব জাহিরের চেষ্টার অভিযোগ। অর্থাৎ 26-এর বৈতরণী পার করতে 5 অস্ত্র এবং অপারেশন সিঁদুরের মিশেলেই প্রচারে ঝাঁপাবে বিজেপি। কিন্তু প্রশ্ন তো এটাই, সেই পুরনো কাসুন দিয়ে আবার 26-এ নতুন করে কেন ঘাঁটতে হচ্ছে বিজেপিকে? বিজেপির হাতে ইস্যু নেই, বিজেপির সংগঠন এখনো সেরকম হয়নি। এই যে ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম, শুভেন্দু অধিকারী এত সুর চড়ালেন, কোথায় গেল সেসব? পুরনো অস্ত্রই সম্বল কেন বিজেপির? তিনি এলেন, বক্তব্য রাখলেন, 26-এর বিউগল বাজালেন, চিহ্নিত করে দিয়ে গেলেন বঙ্গে আগামী বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে ঘায়েল করার হাতিয়ার। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है, दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है, तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहासा बेरोजगारी का है, चौथा संकट घनघोर करप्शन का है, सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। শিক্ষক নিয়োগ থেকে গরু, কয়লা পাচার, রেশন দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ঘিরে গত কয়েক বছর ধরেই তোলপাড় বাংলা।
প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী একাধিক শাসক, বিধায়ক বা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ, খুন থেকে ভোট বা ভোট পরবর্তী হিংসা, 21-এর বিধানসভা ভোট কিংবা 24-এর লোকসভা ভোটে এই ইস্যুকেই অস্ত্র করে ভোটে লড়েছে বিজেপি। সন্দেশখালী কাণ্ড বিজেপির ইস্যুর তালিকায় অন্যতম ছিল, কিন্তু গত বিধানসভা ভোট বা লোকসভা ভোটে কোনো ইস্যুই ভোট বাক্সে ডিভিডেন্ড দেয়নি পদ্ম শিবিরকে। উল্টে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, তৃণমূলের অভিযোগের প্রতিফলই ঘটেছে পরপর ভোটে। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। আগামী পর্বে যখন বিজেপি তরফ থেকে নির্বাচনী প্রচার শুরু হবে, তখন সামাজিক হিংসা এবং মুর্শিদাবাদের ঘটনা, সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি, পুলিশদের ভূমিকা, এগুলো বড় প্রশ্নচিহ্ন হিসাবে তৃণমূল কংগ্রেস সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য বিজেপি রাখবে। 24-এর লোকসভা ভোটে রাম মন্দির আবেগে শান দিলেও কাঙ্ক্ষিত ফলাফল হয়নি বিজেপির। বঙ্গে চেনা ভোঁতা অস্ত্রের সঙ্গেই ভারতীয় সেনার বীরত্ব, অপারেশন সিঁদুরের সাফল্যকে হাতিয়ার করে প্রচার 26-এ বিজেপিকে ডিভিডেন্ড দেয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी, तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है। পরমাণু অস্ত্র পরীক্ষার বর্ষপূর্তিতে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন লস্করে তৈবার রাজনৈতিক শাখার অনুষ্ঠান এক্ষুনি দেখালাম। ওই যে সভা থেকে সাইফুল্লাহ এত কথা বলছিলেন, ওই একই সভায় লস্করেরই সদস্য মুজাম্মিল হাসমি কি বলল কানে গেছে বাংলাদেশের? না গিয়ে থাকলে আর একবার ভালো করে শুনুক ঢাকা। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी, तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है। শেখ হাসিনাকে উৎখাতের চক্রান্ত করেছে তারা। লাহোরে প্রকাশ্য সভায় এই বক্তব্য লস্করে তৈবার জঙ্গি কুখ্যাত মুজাম্মিল হাসমির। কিছু বুঝতে পারছেন নাকি ইউনুস? হাতে 3 লক্ষ বাংলাদেশের রক্ত লেগে থাকা ইসলামাবাদের সঙ্গে যে খুব দহরম মহরম চলছে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকার ইসলামাবাদ প্রীতি উথলে উঠছে। পাক সেনার পরম স্নেহের কুখ্যাত জঙ্গি মুজাম্মিল হাসমির কথা কানে ঢুকেছে ইউনুসের? ঢুকলে ভালো, আর না ঢুকলে পাকিস্তান প্রীতি ভারতের সহায়তায় যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, যে মুক্তিযুদ্ধ আজকে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই স্বাধীনতাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। অপারেশন শিল্ড, দেশে ফের নিরাপত্তা সংক্রান্ত মক ড্রিল বুধবার ঘোষণা করে কেন্দ্র। আর তারপরই পাকিস্তানের হাল দেখুন। ঘোষণাতেই ঘায়েল, থরথর করে কাঁপছে পাকিস্তান। লাহোর, রাওয়ালপিন্ডি সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট। গুজরাট, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, পাকিস্তান লাগোয়া 4 রাজ্যে মহড়া। মক ড্রিল হরিয়ানাতেও। অপারেশন সিঁদুরের পর এই প্রথম। ভারতের প্রত্যাঘাত কি মারাত্মক হতে পারে হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান, আর তাই মক ড্রিলের ঘোষণা হতেই সিঁদুরে মেঘ দেখছে। এর আগে গত 7ই মে দেশের প্রায় 250 জেলায় মক ড্রিলের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।
যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন তাই শেখানো হয়েছিল। ঘোষণাতেই হাল, অপারেশন শুরু হলে কোথায় লুকোবে পাকিস্তান? আজ আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভা ঘিরে বেশ কয়েকবার বেশ আশ্চর্য হয়েছি, যার মধ্যে অন্যতম তো অবশ্যই মোদীর প্রায় আধ ঘন্টার বক্তব্যের শেষের দিকে সিঁদুর প্রসঙ্গ আসায়। এবং এই সিঁদুর প্রসঙ্গ খুব সুচারুভাবে প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনলাম। তিনি বললেন, বাংলা হলো সিঁদুর খেলার মাটি, মানে বাংলার সংস্কৃতি, দুর্গাপুজোর সময় সিঁদুর খেলা, তার সঙ্গে রিলেট করে সিঁদুর প্রসঙ্গে ঢুকলেন প্রধানমন্ত্রী। স্ক্রিপ্ট অসাধারণ, কোনো সন্দেহ নেই। আবার আশ্চর্য হয়েছি এটা দেখেও, সরকারি সভায় প্রধানমন্ত্রীর একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ, তিনিও তো বঙ্গ বিজেপির মাথাদের মধ্যে একজন, তার তো দেখা নেই। এই প্রশ্নটা আমরা একেবারে দিলীপ ঘোষকেই করেছিলাম। তিনি নিজেকে সাধারণ কর্মী বলে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছেন, তবু ধরা পড়ে গেছে আমাদের কাছে তার অভিমানের সুর। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে তাকে দেখা গিয়েছিল। বিজেপি কি দিলীপ ঘোষকে পুরোপুরি ব্রাত্যই করতে চাইল? ওই কারণেই মমতার সঙ্গে তার সখ্য, পাশাপাশি বসা, মিটিং, হাসি, এই বিজ্ঞাপন ভালোভাবে নেয়নি বিজেপি। অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলায় এলেন প্রধানমন্ত্রী। সভা করলেন উত্তরবঙ্গে। দক্ষিণে নিজের বাড়িতে বসেই তা দেখে সন্তুষ্ট থাকতে হলো দিলীপ ঘোষকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মনোজ টিগ্গা থেকে শঙ্কর ঘোষ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের সভায় দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতাকে, কিন্তু মঞ্চে জায়গাই হলো না বিজেপি নেতা দিলীপ ঘোষের। ডাকই পাননি তিনি। কেন ডাকা হলো না তাকে? দিলীপের নিজের কি ব্যাখ্যা? কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গেই আছি। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা থাকবেন। জনসভা আছে, তো ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। রাজ্য বিজেপি নেতারা কি তাকে ব্রাত্য করতে চাইছেন? তার অবদানকে কি গুরুত্ব দিচ্ছে না দল? কি জবাব খড়গপুরের প্রাক্তন বিধায়কের? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। কেন দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর সভায় ডাকা হলো না? শুভেন্দু বল ঠেললেন জেলা নেতৃত্বের দিকেই। আমি এর মন্তব্য করতে পারবো। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপির কোনো ঘোষিত কর্মসূচিতে দেখা যায়নি তাকে। কোনো বিজেপি নেতাও তার সঙ্গে সেভাবে যোগাযোগ করেননি, বরং উল্টে উড়ে এসেছে কটাক্ষ। কে দিলীপ ঘোষ? পার্টির মধ্যে আমি যতদূর জানি আর কি, আমি পুরো খবর রাখি না, কিন্তু আমি যতদূর জানি সে আনুষ্ঠানিকভাবে পার্টি না ছেড়ে থাকতে পারে, কিন্তু পার্টির মধ্যে তার কোনো জায়গা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীনই বাংলায় বিজেপির উত্থান। 19 লোকসভায় বিজেপির 18টি আসন তাঁরই নেতৃত্বে এসেছে। এখন কি সেই দিলীপই দলের বোঝা? মোদীর সভামঞ্চে জায়গা না পাওয়া কি সেই বার্তাই দিচ্ছে? এর কারণ বিশ্লেষণ করে রাজনৈতিক মহল, রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা মনে করছেন সেটা হচ্ছে দলে অনেকটাই গুরুত্ব হারিয়েছেন দিলীপ ঘোষ। এখন তিনি হারিয়ে ফেলা গুরুত্ব অদূর ভবিষ্যতে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আবার ফেরত পান কিনা, সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। ছাব্বিশের ভোটের দামামা নিজে বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। অথচ বঙ্গ বিজেপির অন্দরের ছবিটা বেশ অস্বস্তির। দিলীপ কোথায় আছেন না নেই
বিজেপি তাকে রাখবে 26-এর নির্বাচনে, নাকি তার আগেই টাটা করে দেবে? দিলীপ কি অন্য কোথাও যাবেন, নাকি তিনি নীরব সৈনিক হয়েই দলে থেকে যাবেন, নাকি বকলমে তিনি অন্য কিছু করবেন? কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। এই তো গেল এ রাজ্যে এক বিরোধীর ঘরের ছবি। বাকি বিরোধীরা, হ্যাঁ, বাম আছে, কংগ্রেস আছে, এখন আবার আইএসএফও আছে। তাদের কি অবস্থা? তারা কি আবার একসঙ্গে সহচরীর মতো হাতে হাত ধরে ভোটে যাবে অতীতের মতো? তারপর জোট ভেঙে গেলে দায় কার তাই নিয়ে ঠেলাঠেলি হবে, কে জানে। তবে এবার মানে 2021-এ অধীর চৌধুরী মোটেই খুশি ছিলেন না আইএসএফকে নিয়ে। আর 26-এর আগে অধীর চৌধুরী আবার বাম কংগ্রেস জোট উস্কে দিলেন। মুর্শিদাবাদের ক্ষেত্রে সেটা তো দিল্লি, দেখুন সেগুলো তো আমাদের পার্টির উপরস্তর ঠিক করবে। আমি এখনকার কথা বলছি, এখন পর্যন্ত গত পঞ্চায়েত বলুন, সমবায় নির্বাচন বলুন, আমরা একসঙ্গে লড়েছি এবং একসঙ্গে লড়ে আমরা ভালো ফল পেয়েছি। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকার সময় বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল। সেই জোট ফর্মুলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফও ছিল। নওশাদ সিদ্দিকীর দলকে নিয়ে বিরক্ত ছিল প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ, কিন্তু নতুন বন্ধু আইএসএফকে কখনোই হারাতে চায়নি বামেরা, বিশেষ করে মোহাম্মদ সেলিম ব্রিগেডের ওই ছবি। আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠার সময় অধীর চৌধুরীর বক্তব্য থেমে যায় এবং সেদিকে অ্যাটেনশনই দেননি মোহাম্মদ সেলিম, ব্যস্ত ছিলেন আব্বাসকে নিয়ে। এই দৃশ্য বঙ্গ রাজনীতি কখনোই ভুলবে না। আবার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বাম শরিকরা। বাম, কংগ্রেস, আইএসএফ জোটে মতানৈক্য কম হয়নি। পুরুলিয়া সহ বেশ কিছু আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের ঝামেলা বাঁধে। সিপিএম এর অনুরোধে বেশ কিছু আসন কংগ্রেস এবং আইএসএফকে ছাড়লেও পুরুলিয়া নিয়ে জোটে ফাটল তৈরি করে। দক্ষিণ কলকাতা আসন সিপিএমকে দিয়ে দেওয়ায় প্রশ্ন তোলে কংগ্রেস। 26-এর আগে আবার পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, কারণ এখন প্রদেশ কংগ্রেসের সভাপতির নাম শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীর সঙ্গে মোহাম্মদ সেলিমের সুসম্পর্ক সর্বজনবিদিত। ফলে বাম কংগ্রেস জোট তৈরি হয়েছিল, কিন্তু শুভঙ্কর সরকারের সঙ্গে আলিমুদ্দিনের তেমন সুসম্পর্ক নেই। আবার আলিমুদ্দিন মনে করে শুভঙ্কর তৃণমূলের প্রতি খানিকটা নরম স্বভাবের। তাই শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরে বাম কংগ্রেসের কোনো যৌথ কর্মসূচিও দেখা যায়নি। এই অবস্থায় 26-এর আগে অধীরের জোট সওয়াল নিয়ে প্রসঙ্গ কার্যত এড়িয়ে গেছেন প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতারা। আমরা আমাদের দলীয় স্তরে এখনো কথা বলিনি, দলীয় স্তরে কথা হয়ে গেলে আপনাদের বলতে পারবো। अभी बैठकें होनी है हमारी प्रदेश कांग्रेस के लीडर से, आज से कल तक बैठक होगी तो उसमें तय होगा क्या फार्मूला अपनाया जाए। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মুর্শিদাবাদের উদাহরণ দিয়ে জোটের বিষয়ে দায়িত্ব নেওয়ার ভার হাইকমান্ডের উপরই ঠেলে দিয়েছেন। কিন্তু পার্টি কংগ্রেসে বামেদের শক্তি বৃদ্ধিতে জোর দেওয়া, অন্য কোনো দলের সঙ্গে সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তাহলে কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্তের প্রেক্ষিতে 26-এ সিপিএম এর বেঙ্গল লবি কি সিদ্ধান্ত নেয় তা নিয়ে বড় প্রশ্ন থাকছে। সিপিএম আইএসএফকে হারাতে না চাওয়ায় অতীতে জোট ভেঙে গিয়েছিল বলে অভিযোগ করে কংগ্রেস। তবে অতীতে জোট ভাঙার দায়ে নিতে রাজি হয়নি সিপিএম। আমরা বামফ্রন্ট আলোচনা করব, তারপর আমরা কংগ্রেস দলের সঙ্গেও কথা বলবো। আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচনের নিরিখে, গত লোকসভা নির্বাচনের নিরিখে আজকের রাজনীতির বাস্তবতায় বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে সমর্থন করার আহ্বান জানাবো। সূত্র কি বলছে জানেন? এই যে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, সেখানে কংগ্রেসের সঙ্গে জোটে যেতে চায় না বাম শরিকরা। এই অবস্থায় বিরোধী ঐক্যের কথা মনে করিয়েও সাম্প্রতিক অতীতে জোট ভাঙা নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 26-এর জন্য আমরা আশা করব জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি। এই যে এতক্ষণ ধরে শুনলেন জোটের ভবিষ্যৎ নিয়ে, বুঝতে পারলেন জোটটা আদৌ হবে না হবে না? ঠিক এরকমই অস্পষ্ট
হেঁটে থাকা একটা বায়বীয় অবস্থান বাম কংগ্রেস আইএসএফ জোটের। হবে কি হবে না? অধীর চৌধুরী চান, মোহাম্মদ সেলিম কি এখনো চান? আচ্ছা, এমএ বেবি তিনি যে লাইনটা ঠিক করে দিয়েছেন, সেলিম পারবেন সেটা বদলাতে? আচ্ছা, নওশাদ কি চায়? এইসব প্রশ্নের উত্তর কোনো ভোটের আগেই আসে না, ফলে জোটও হয়েও হয় না। তবে তৃণমূল খুব স্বস্তিতে আছে এই দাবি করা যায় না, বিশেষ করে আজকের এই ছবি দেখার পর। হ্যাঁ, আজকের ছবিটা চেনা চেনা লাগতেও পারে, বীরভূমের ছবি। আগে ছবিটা দেখুন। বীরভূমে এখন সোজাসুজি দুটো গোষ্ঠী, এক গোষ্ঠীর মাথায় অনুব্রত মণ্ডল আর একটির মাথায় কাজল শেখ। কেষ্ট কাজল ঠোকাঠুকি বীরভূমের রাজনীতিতে রুটিন হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ নেতৃত্ব কখনো ফোনে, কখনো প্রকাশ্যে ধমক দিয়ে বুঝিয়েও এই সংঘাত থামাতে পারেনি। এবার নানুরে অনুব্রতর এক অনুগামীকে মারধরের অভিযোগে কাঠগড়ায় কাজলের অনুগামীরা। দুই নেতার কাজিয়া যে পর্যায়ে পৌঁছেছে তাতে 26-এর ভোটে বীরভূম নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে তো তৃণমূল। কারণ নেতা নেতা যখন লড়ছেন, শীর্ষ নেতার এত সরাসরি হস্তক্ষেপের পরেও তখন নিচের তলার কর্মীদের মধ্যে তা কতটা প্রভাব ফেলবে তা আমরা খুব সহজেই এই ছবিগুলো দেখে অনুমান করতে পারছি। কেষ্ট কাজল গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম। নানুরের ঘিদহ গ্রামে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। বোলপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘিদহ গ্রামের তৃণমূল কর্মী হীরা শেখ অনুব্রত অনুগামী বলে পরিচিত। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় তাকে। আহত অবস্থায় প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হীরাকে, পরে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী। কি কারণে? কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী, কেষ্ট যা জেদ করে থাকতে গেলে কাজলের দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাব না। কালকে হঠাৎ করে বাবা যখন প্রায় 8:30-9টা নাগাদ বাড়ি যায়, তখন কিছু দুষ্কৃতী ওখানে পথ আটকে, চীনা পরিচিতি ছিল হয়তো, কিছু দুষ্কৃতী পথ আটকে মারধর করতে শুরু করে। হীরার ছেলের অভিযোগ, দিন কয়েক ধরেই তার বাবাকে লাগাতার হুমকি দিচ্ছিল কাজল অনুগামীরা। অভিযোগ সরাসরি সিঙ্গির তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পরশু না মনে হয় 26 তারিখে যে মিটিংটা ছিল, ওখানে মিটিংয়ে আসার পর থেকেই হুমকি দেওয়া শুরু করে। বাবার সাথে আরও যারা আছে তাদের বাড়িতে হুমকি দেয়। ওখানে এই ঘটনা ঘটেছে, কে বা কারা করেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না, বা জানতেও পারিনি বা জানিও না। ঠিক আছে, এবার কেউ অহেতুকভাবে কেউ যদি নাম জড়াতে চায় সেটা আলাদা ব্যাপার। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ শুরু। জেলায় একটা প্রকৃত প্রেসিডেন্ট রাখতে পারলো না বা নির্বাচিত করতে পারলো না। অতএব এই পরিস্থিতি বীরভূম জেলায় তৃণমূলের চলছে। বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নাম না করে একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন বীরভূম তৃণমূলের কোর কমিটির দুই নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়, অনেক রাখাল বাগাল আছে। কি করবো, আপনার হাত ধরে তারা রাজনীতিতে এসছে দাদা, আজকে তারা কথা বলছে। কে কি বলছে, আমার বলে রাজনীতি কারো বাপের নয়। বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় বীরভূমের দুই নেতার লড়াইকে চিন্তায় রাখবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। সংঘাত থামাতে কি নতুন কোনো দাওয়াই দেবেন তারা? পরীক্ষা দেব না, একদম এই দাবিতে নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চি সরতে নারাজ আন্দোলনরত চাকরিহারারা। তারা যেসব দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, দেখা হয়নি। কালীঘাটে যাওয়ার আগেই 7 চাকরিহারা শিক্ষিকাকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অবশ্য তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে পারেন। এদিকে চাকরিহারাদের একটা অংশ উত্তরবঙ্গে চলে গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাদের ওই একই দাবি, পরীক্ষায় বসবো না। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। হতাশ চাকরিহারাদের একাংশ।
পরীক্ষা দিতেই হবে চাকরিহারাদের, তবে রিভিউ পিটিশনের দিকেও নজর থাকবে রাজ্যের, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরীক্ষা দিতে নারাজ আন্দোলনকারী চাকরিহারারা। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে যান চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি। ছিল না পুলিশে অনুমতি, স্বভাবতই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাদের, বরং দিনভর চলল টানাপোড়েন। সকাল 7:45 নাগাদ বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের 7 জন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন। সকাল 9:45 নাগাদ তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন। এরপরই তাদের কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় তাদের। আমরা এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু প্রোটোকল আছে, আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না, তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, কেন এসেছি, কি জন্য এসেছি, এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কিনা, যে উনি দেখা করবেন কিনা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি নবান্ন চলে গেছেন, দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে না। আমরা দুটো অ্যাপ্লিকেশন করি, একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই, ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই, সেটাই একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে। আর আরেকটা দেওয়া হয়েছে একদম প্রিন্ট করে, যেখানে আমাদের দাবি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান চাকরিহারারা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে, এবং মানে সরকার তার দুর্নীতি মেনে নিচ্ছে না। প্রত্যেকটা কথাই তো সত্য, এখানে ভুলের কিছু তো নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আলিপুরদুয়ার গিয়েছিলেন চাকরিহারাদের প্রতিনিধিরা, কিন্তু সাক্ষাৎ না হওয়ায় হতাশ তারা। আমাদেরও তো একটা ইচ্ছা ছিল, আমাদের যারা লোকাল ওখানে রয়েছেন প্রতিনিধিরা তারা অনেকবার চেষ্টা করেছেন গত 2-3 দিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করা যাতে যায়, আমাদের কথাগুলো যাতে তুলে ধরা যায়, অন্তত এইটুকুই আমরা চেয়েছিলাম। সেটাও কিন্তু করে উঠতে পারলাম না আমরা, এবং তারাও সদর্থক ভূমিকা নিলেন না। তো সেক্ষেত্রে আমরাও আশাহত হলাম। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আন্দোলনের গতিমুখ কি হবে? এই শিক্ষক প্রজাতি কালকে অর্ধনগ্ন নিজেকে বেআব্রু করে রাস্তায় নামবে এবং রাস্তায় হাঁটবে। আগামীকাল শিয়ালদা থেকে একটি মিছিল বের করবে, এবং যে মিছিল অর্ধনগ্ন মিছিল হবে এমনটাই চাকরিহারাদের দাবি। এবং সকাল 11টার সময় শিয়ালদা স্টেশনের যে সেখানে জমায়েত হবে, এবং জমায়েত হয়ে সেখান থেকে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং মুখ্যমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করার দাবিটাই কিন্তু এই মিছিল। আন্দোলনের রাস্তা থেকে যে কোনোভাবেই তারা সরতে নারাজ তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখন যা দেখাবো তা সিনেমার থেকে এক চুল কম নয়। রুদ্ধশ্বাস টান টান, রোমাঞ্চকর। পুলিশের অভিযান, বাস্তবের পুলিশের অভিযান, তাও আমাদের রাজ্যে। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের ধাওয়া করে পাকড়াও করে হাওড়া সিটি পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার এই ছবি হাওড়ার রামরাজাতলা স্টেশন রোডের। ছবিটা সিসিটিভির, আপনি শুধু দেখুন, আপনি নিজেই বলবেন রোমহর্ষক শব্দটা যথেষ্ট নয় এই ছবিকে ব্যাখ্যা করতে। ঠিক যেন হিন্দি সিনেমা। দুষ্কৃতীদের ধাওয়া করছে পুলিশ, তারা খেয়ে লরি থেকে নেমে প্রাণপণে পালাচ্ছে দুষ্কৃতী। পিছনে অপরাধীদের লরি, আর তার পিছনে পুলিশের গাড়ি। সেটার পিছনে আসামি ধরতে ছুটছেন আর এক পুলিশ আধিকারিক। সিনেমা মনে হলেও বাস্তবে এটাই ঘটেছে, তাও আমাদের রাজ্যেই। বুধবার রাত 10:15 নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামরাজাতলা স্টেশন রোডে। সিসিটিভিতে ধরা পড়েছে হাওড়া সিটি পুলিশের রোমহর্ষক সেই অভিযান। পুলিশ সূত্রে খবর, অন্য জেলার এক কুখ্যাত অপরাধী দল হাওড়ায় ঢোকে। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে হাওড়ায় পৌঁছয়। লরি ও গাড়িতে কোনা এক্সপ্রেসওয়ে যাওয়ার চেষ্টা।
গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ধাওয়া করেন লরিটিকে। লরিতে থাকা দুষ্কৃতীরা রামরাজাতলা স্টেশন রোডে ঢুকে পড়ে। এক দুষ্কৃতী লরি থেকে নেমে পালায়। লরিটি গোয়েন্দারা আটকান। আটক হয় 2 দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ঝিলে ঝাঁপ দেয় এক দুষ্কৃতী। ওই দুষ্কৃতী আমার ডান দিকে যে এই স্টেশন সংলগ্ন যে রোড রয়েছে, সেখানে যে ঝিল রয়েছে, সেখানেই ঝাঁপিয়ে পড়ে সে পালাবার চেষ্টা করে। একজন হঠাৎ ছুটতে উঠতে এই বাড়ির পাশ দিয়ে ঢুকে পড়লো, ঢুকে গিয়ে জলে ঝাঁপ মেরে দিয়েছে। জলে ঝাঁপ মেরে দিয়ে তারপরে জানতে পারলাম যে ওখানে পুলিশের গাড়িটা, ওখানে একটা গাড়িকে ধাওয়া করে ধরে। লরিটা প্রায় 80-100 স্পিড ছিল, এখান থেকে বহু স্পিড আছে, পুলিশের গাড়িও ছিল আর অনেক পুলিশ ছিল। এবার আমি তখন এখান থেকে ওকে দেখে যখন ছুটছে, তখন এই ছেলেটা এইখানে ঢুকে পড়লো এই ঘরটা, তখন আমি দেখেছি। পুলিশ ও গোয়েন্দারা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে বড়সড় কোনো অপরাধ সংঘটিত করার জন্যই তারা হাওড়ায় এসেছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। কারা এই গ্যাংয়ের পেছনে রয়েছে, কোন কোন অপরাধী রয়েছে, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এক ঝলকে খুব গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নি। লক্ষ্য 26 আলিপুরদুয়ারে সভায় মোদীর মুখে সিঁদুর ব্যাকসিটে বক্তৃতার প্রথমার্ধ দুর্নীতি অস্টেশন, তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। মোদীকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক লাভের জন্য সিঁদুর নাম বিদেশে সরব সব প্রতিনিধি। বাংলা এসে রাজনীতির হোলি প্রধানমন্ত্রী, এটা শোভা পায় না তো মমতার। তবে আজকের দিনে সবচেয়ে হতাশ কে বলুন তো? প্রকৃতি। কি চরম নিম্নচাপ। নিম্নচাপের ইংরেজি ডিপ্রেশন। সব থেকে বেশি ডিপ্রেশন এখন প্রকৃতিতে। শক্তি আর গতি ধাপে ধাপে দুটোই ক্রমাগত বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। অভিমুখ এ রাজ্যের সাগরদ্বীপ এবং বাংলাদেশের হেপুপাড়া সংলগ্ন অঞ্চলের দিকে। নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। দুর্যোগের সতর্কতায় উপকূলবর্তী এলাকাগুলোয় টানা মাইকিং চালাচ্ছে প্রশাসন। ঘন্টায় 6 কিলোমিটার থেকে বেড়ে বৃহস্পতিবার সকালে নিম্নচাপের গতি দাঁড়ায় ঘন্টায় 20 কিলোমিটার। স্থলভাগের যত কাছাকাছি আসছে ততই বাড়ছে গতি এবং শক্তি। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ফুঁসছে সাগরের জল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায়। দুর্যোগের আগাম সতর্কতায় গঙ্গাসাগর বকখালি এলাকায় এক টানা মাইকিং চলছে। নদী বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে চলছে প্রশাসনের নজরদারি। দুর্যোগের প্রহর গুনছে কুলতলি। কুলতলি ব্লকের বিভিন্ন ফ্লাড রিলিফ সেন্টার ও ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল মজুত করা হয়েছে। নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরেও সতর্ক প্রশাসন। দীঘায় পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমুদ্র তটে মাইকিং করে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন। গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে এই দীঘা পর্যটন শহর সহ মন্দারমণি, তাজপুর এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রশাসন ব্লক অফিসে কন্ট্রোল রুম খুলেছে। দীঘায় সমুদ্রের জলে নামতে দেওয়া হচ্ছে না কাউকে। আমি একটু দেখাতে চাইবো, সমুদ্র যথেষ্ট উত্তাল হয়েছে। এই উত্তাল সমুদ্রে কোনো পর্যটককে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এবং সতর্কতা জারি করা হয়েছে। যতক্ষণ না প্রশাসন নির্দেশ দিচ্ছে ততক্ষণ সমুদ্রে কেউ নামতে পারবেন না। সতর্ক কলকাতাও। দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে রিভার পুলিশের তরফে মাইকিং করা হয়েছে। গঙ্গায় স্নান করতে নিষেধ করা হয়েছে আপাতত। স্পিড বোটে করে গঙ্গায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
বাংলার উপকূল বা বলা ভালো সুন্দরবনের বিভিন্ন অংশ দিয়ে একেবারে সরাসরি ডায়াগোনালি এই নিম্নচাপ যেতে চলেছে বাংলাদেশের মংলা এবং খেপুপাড়ায়। এই বৃষ্টি চলতে পারে কোনো কোনো জায়গায় এমনকি শনিবার পর্যন্ত। তারপর একটু একটু করে আবহাওয়ার উন্নতি। 1 জুনের পর সেই অর্থে আর এই নিম্নচাপের কোনো প্রভাব থাকছে না পশ্চিমবঙ্গে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সত্যিটা নির্ভুলভাবে কারো দিকে হেলে টেলে নয়, সোজা দাঁড়িয়ে আপনার সামনে রোজ আনবো রাত 8:55। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।